আমাকে তারা বলছে, ঈদের আগে আমি গেছিলাম, তারা প্রস্তুত তার রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং তাদের সাথে তিস্তা নিয়ে আলোচনা করার জন্যে, এবং তারা বলছে আমরা উইন উইন করবো বলেছে আমাকে। মোদিজি ব্যতীত ভারতের সকল সর্বশ্রেষ্ঠ মন্ত্রী এনেছে, ওদের সাথে আমার মিটিং হয়েছে। তারা বলছে তুমি যে তারেক রহমানকে বলো যে আমরা রেডি আছি। তো তোমরা যে বলো যে তারা আমাদের সব নিয়ে যাবে, তাহলে আমরা কী করবো? আমার সচিব কোথায়, আমার ডিসি কোথায়? আমি আমারটা নিব, তারা যেমন তারটা নেবে আমারটা আমি আদায় করব। আমার বীর মুক্তিযুদ্ধ আমরা কি মাথা নত করবো? কিছুতেই করবো না। এবং তারা, তুমি যদি ইফ ইউ ক্যান কিপ ইউর হেড হাই দে উইল স্যালুট ইউ, এবং তারা আমাকে এক্সপ্লয়েট করতে পারবে না, আমিও তাদেরকে এক্সপ্লয়েট করতে পারবো। কেউ কেউ এটা বলছেন চীন সফর এবং পাকিস্তানের সাথে সম্পর্ক, রাশিয়ার সাথে সম্পর্ক, বোয়িং কেনা, এইগুলোকে কিভাবে দেখছেন? চীনের সঙ্গে সম্পর্কের কারণে ভারত অনেকটাই নাখোশ। আলী, তোমাদের এইগুলো বিরাট ভুল ধারণা। এইগুলো তোমরা কারা কারা বলা বলি করো টিভিতে আর প্রেস ক্লাবে যে চীনের সাথে সম্পর্ক ভালো। ভালো শোনো, ভারত সম্পর্কে আমি তোমাকে বলে দিই। 71-এ আমি ছিলাম স্বাধীন বাংলা বেতারের ওয়ার্ক করেসপন্ডেন্ট। স্বাধীন বাংলা বেতার থেকে আমি প্রতি সপ্তাহে 5 দিন বলতাম রণাঙ্গন করে এলাম মুসের সাথে। আমি ওই হেলিকপ্টার ওদের সাথে 14 উঠতাম সকালে, শুধু ফিরে সাথে। এবং আমি সেই সাথে রুলকুদ্দি সাহেব ছিলেন সাতক্ষীরার লোক, আমার প্রিয় লোক, আমার বাড়ির সাথে। উনি আমাকে অ্যাক্টিং প্রেসিডেন্টের সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন। ফলে দিল্লিতে মিটিং সিটিং হলে আমিও যেতাম। দিল্লির গভর্নমেন্টকে তখন থেকে আমি চিনি। তারপরে 91 রুলকুদ্দি সাহেব মারা গিয়ে যাওয়ার পরে দিল্লি গভর্নমেন্ট অন দেয়ার ওন আমাকে নিল যে তুমি বাংলাদেশ সম্পর্কে আমাদের ব্রিফ করবা। তা আমি তো করি। এবং কংগ্রেস গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট বা তারপরে বর্তমান গভর্নমেন্ট, আই ব্রিফ দেম, উই সার্ভ বেস্ট ইন্টারেস্ট ফর দি বোথ দি কান্ট্রিজ। আমরা উই সার্ভ ইচ আদার ফর দি বেস্ট পারপাস অফ বোথ দি কান্ট্রিজ। চীনে সফরে গেছে বলে ভারত যে অসন্তুষ্ট, ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। তারা বলছে চীনের কাছে তো ভারতও যায়, ভারতও তো চীনের কাছে আসে তাদের স্বার্থে। তো বাংলাদেশের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান গিয়েছে, ভালো, গুড। এখন তারা বলছে আমরা দাওয়াত দিছি, আমাদের দাওয়াতেও তারা কবে আসবে বলুক, এইটা তারা বলতেছে। আমি মনে করি যে তাদের দাওয়াতেও যাওয়া দরকার। কেননা রেড ক্লিফ 47-এ রেড ক্লিফ ওয়াজ দ্য ক্রিমিনাল, ক্যারেক্টারলেস। আমি এই চিন্তা আর বলতে পারছি না, আরও বলা উচিত ছিল। সে এমনভাবে ম্যাপটা করেছে, আমরা বঙ্গবিহার, উড়িষ্যা, আদম আলাহ সালামের সাথে একসাথে ছিলাম, আদম আলাহ সালাম আমল থেকে একসাথে ছিলাম। ব্রিটিশরা আসার আগ পর্যন্ত 2 বেঙ্গল 1 বেঙ্গল ছিল। বঙ্গবিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা একসাথে ছিলাম। রেড ক্লিফ বিশ্বাসঘাতক, আর আমি গালাগালি দিতে পারছি না। সে আমাদেরকে কেটে কুটে, হাত কেটে, পা কেটে, মুন্ডু কেটে, খরবাকৃত করে ছোট একটা পাকিস্তান, তাও ইন্ডিয়ার পেটের মধ্যে দিয়ে গেছে। ডাইনে ইন্ডিয়া, বামে ইন্ডিয়া, সামনে ইন্ডিয়া, পিছনে শুধু বেআবেগ এতটুকু আছে। আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা নেই। সুতরাং আমাদেরকে ইন্ডিয়াকে নিয়ে চলতে হবে। আমরা ওয়াইফ চেঞ্জ করতে পারি, কিন্তু বলা হয় লোকে ওয়াইফ চেঞ্জ করতে পারবে কিন্তু প্রতিবারই চেঞ্জ করতে পারবে না। সুতরাং আমরা ইন্ডিয়ার সাথে আমাদের থাকতে হবে, বসবাস করতে হবে, জীবনধারণ করতে হবে। এবং ইন্ডিয়ারও উচিত না আমাদের অ্যাডভান্টেজ না, ইন্ডিয়াকেও আমাদের সাথে থাকতে হবে। কারণ বাংলাদেশ একটা বীরের জাতি, ওরকম ঢালাওভাবে যারা বলে আমি তাদের সাথে একমত না। ঢালাওভাবে নিয়ে যাচ্ছে, আমার অফিসাররা কোথায়, আমার সচিব কোথায়, আমার মন্ত্রী কোথায়, আমরা আমাদের মতো নিব। এবং আমি বলি ভারতের সাথে আমার উইন উইন করতে হবে। পানি থেকেই তো বঞ্চিত আজকের 54 বছর। সেটা যে বঞ্চিত, সেটা আমি বলবো যে ভারত যে বঞ্চিত আমাদের করেছে, এ বিষয়ে আমি বলবো আমাদেরও অনেক ব্যর্থতা আছে, আমাদের অনেক ব্যর্থতা আছে। আমরা যদি নেতৃত্ব দিতে না পারি, আমরা যদি আদায় করতে না পারি, তো এই দোষ শুধু অন্যের উপর চাপিয়ে দিলে চলবে। বাংলাদেশের এক তালাপোকা দিল্লি গিয়েছে, দিল্লিতে ভিসা নিয়ে কী কেলেঙ্কারি হয়েছে, তারপরে তাকে 2-3 ঘন্টা পরে আবার ঢোকার অনুমতি দিয়েছে। সে বেয়াদব ওখান থেকে দিল্লি গভর্নমেন্টের গালিগালাজ করে ফিরে আসছে, এসে বাংলাদেশে এসে বিশুদ্ধার করেছে। ওই বেয়াদবকে আমি বলছি। চীনে যদি বেজিং যেটা হতো সেটা করতে পারতো?
ওয়াশিংটন ডিসিতে যদি এয়ারপোর্টে এটা হতো, আমেরিকা বিদ্বেষ সেটা করতে পারতো? এরাই তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট করতেছে। তখন ঢুকতে দেয়নি, তাই কী হয়েছে? যদি আপোষ দেন, আর যদি না ঢুকতে দেয়, ফিরে এসে তোর বিশেষকার করে কি? তুই একটা তেলা পোকা, উই পোকা, তোর জন্য কি বাংলাদেশের ভারতের সম্পর্ক সংখ্যার মধ্যে ফেলবি? তোর কী দাম ছিল? তুই একটা টিভিতে টকশো করে বেড়াতিস, তোর একটা পদ দিয়েছে বলে তুই এইগুলো, এই বেয়াদবদের জন্যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্ট হয়। এবং আমি বলছি, আমাকে তারা বলছে, ঈদের আগে আমি গেছিলাম, তারা প্রস্তুত তার রহমানকে সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং তাদের সাথে তিস্তা নিয়ে আলোচনা করার জন্যে, এবং তারা বলছে আমরা উইন উইন করবো, বলেছে আমাকে। মোদিজি ব্যতীত ভারতের সকল সর্বশ্রেষ্ঠ মন্ত্রী এনেছে, ওদের সাথে আমার মিটিং হয়েছে। তারা বলছে তুমি যে তারেক রহমানকে বলো যে আমরা রেডি আছি। তো তোমরা যে বলো যে তারা আমাদের সব নিয়ে যাবে, তাহলে আমরা কী করবো? আমার সচিব কোথায়? আমার ডিসি কোথায়? আমি আমারটা নিব, তারা যেমন তারটা নেবে, আমারটা আমি আদায় করব। আমার বীর মুক্তিযুদ্ধ আমরা কি মাথা নত করবো? কিছুতেই করবো না। এবং তারা, তুমি যদি ইফ ইউ ক্যান কিপ ইউর হেড হাই, দে উইল স্যালুট ইউ। এবং তারা আমাকে এক্সপ্লয়েট করতে পারবে না, আমিও তাদেরকে এক্সপ্লয়েট করতে পারবো। কেউ কেউ এটা বলছেন, নতুন সরকারের এই 5 মাস কেমন দেখছেন? সম্প্রতি জিয়াউর রহমানের একজন হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জিয়াউর রহমান স্যারের হত্যাকারীকে ইমিডিয়েটলি হি শ্যাল হ্যাভ টু বি হ্যাংড, বিকজ তার মৃত্যুদণ্ড আগে ঘোষণা করা আছে, সে পালিয়েছিল। নাও the law and order authorities caught him and he should be hanged immediately without any delay. এক। 2 নম্বর হলো, এই কমাসের মধ্যে বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবের নেতৃত্বে যা করেছে, মানুষের আশা নিরাশার মধ্যে যা এ পর্যন্ত করেছে, আমি বলব 50-50। তাদের সাফল্য 50 আর অসাফল্য 50। তবে জনগণের সমর্থন আছে, জনগণ তার প্রতি সমর্থন দিয়েছে, সমর্থন প্রত্যাহার করে নাই। তবে সরকারের সাফল্য 50-50। কিন্তু তারা আমাকে একটা জিনিস অফার করেছিল, সেই দুঃখের বেদনায় কষ্টের যন্ত্রণায় আমি তাদের সাইকেল কেনার টেন্ডার বাতিল করে দিলাম। যে আমি একটা গরিব হেডমাস্টারের ছেলে, আমার তারা বোঝে না, আমার এখানে অফার দেয়। কিন্তু আলী তুমি হতভম্ব হয়ে যাবা, দেশবাসী ভাই বোন শুনে নেন, আপনারা হতভম্ব হয়ে যাবেন। সেই স্যাটেলাইট হাসিনার ছেলে জয় কিনে দিয়েছে কত টাকায়? 4200 কোটি টাকায়। যেটা আমি 98-এ কিনছিলাম, কিনতে চেয়েছিলাম 96 কোটি টাকায় নাকি 98 কোটি টাকা, সেইটা সেই কিন্তু 4200 কোটি। যদি ধরেও নেই যে 98-এ যে ডলার পাউন্ড তার যে এক্সচেঞ্জ রেট পরবর্তীকালে বেশি হবে, তাই বলে 98 কোটি টাকার জিনিস 4200 কোটি টাকা হবে? আনথিঙ্কেবল। এবং সেই যে কিনেছে তাতে আরও জাল ডকুমেন্ট ঢুকাইছে। মিনিস্ট্রি লোকেরা আমাকে বলছে, তার যে স্যালারি বঙ্গবন্ধু স্যালারি করছে, তার ওরা অরিজিনাল কোম্পানি তাকে দিয়েছিল 25 বছরের গ্যারান্টি, সে জাল ডকুমেন্ট ঢুকাই লিখছে 50 বছরের গ্যারান্টি। এটাও জাল করেছে সে। এবং এটা যে তার এই যে স্যাটেলাইটটা সে কিনেছে, তার একটা উৎকৃষ্ট প্রমাণ আছে। যেদিন তার মা পালিয়ে যায় 5 আগস্ট, সেদিন বিবিসিতে তার যে ইন্টারভিউ আছে, বিবিসিতে সে প্রথম মন্তব্য করেছে যে স্যাটেলাইটের দায়িত্ব আমার ছিল, এখন আমার ক্ষমতা নেই, এই স্যাটেলাইটের আমি আর কোনো দায়িত্ব নেব না। তার মানে কি? তার মানে তার স্বীকারোক্তি যে এই স্যাটেলাইট 4200 কোটি টাকায় এই 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 দুর্নীতিবাদ ছেলে কিনেছে। এবং তাসকিন আমাদের বাসায় ছিল, এটা 3 বার আমি নিজে বিভিন্ন কর্পোরেশনে ছিলাম, তিন কর্পোরেশনে ছিলাম 3 বছর করে, এফডিসির, তারপর মৎস্য উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ডিজাস্টার ম্যানেজমেন্ট 3 বছর। আর এখানে সে তাসকিনকে রেখেছিল 3 বার। এবং এখানে হাজার হাজার কোটি টাকা তাসকিনের মাধ্যমে তারা কমপক্ষে 60,000 কোটি টাকা নিয়ে গেছে। এবং তাসকিন বাংলাদেশ থেকে চলে গেছে, এই টাকার সে ভাগিদার ছিল জয়। এবং তাসকিনের কাজের পরিণতি হলো এই যে বৃষ্টি হয়েছে, ঢাকা ডুবে গেছে। সুতরাং এই সমস্ত যে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ দুর্নীতিতে ডুবে গেছে, যারা জীবন দিতে গেছে তারা তো দুর্নীতি হবে বাংলাদেশে কল্পনা করে নাই।
তারা হাসিমুখে জীবন দিল কী করে? আমি যে ডেড বডির মধ্যে পড়েছিলাম, আমার তো ফিরে আসার কথা না, শহীদ দরজা থেকে ফিরে আসছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে আনছে, নিশ্চয়ই আল্লাহর কুদরত আছে, কুদরতে বেঁচে গেছি। আমি তো পিছপা হওয়ার লোক না। আমি তোমার ঘরে বসে আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার কোনো ঘর বাড়ি নেই, কোনো প্লট নেই, কোনো ফ্ল্যাট নেই, এই ঘরে ভাড়া বাড়িতে আছে। আমার মুক্তিযুদ্ধ বই আছে 6-7টা, এইগুলো দিয়ে আমার 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 খাওয়া দাওয়া চলে। এবং আমি 3-4টে এই বাসায় আমি 3-4টে প্রাইভেট পড়াই। আমি ডবল ফার্স্ট ক্লাস, আমার কাছে প্রাইভেট পড়তে আসে, ওই দিয়ে আমার চলে। তো তুমি যে বললে মুক্তিযোদ্ধাদের, তুমি জানো মুক্তিযোদ্ধাদের পরিবাররা কীভাবে আছে বাংলাদেশে?